আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু অদন্য একাডেমি। আজকে আমরা একটা সার্কিটের তুল্যরোধ নির্ণয় করা শিখব। তার আগে চলো জেনে নিই তুল্যরোধ বলতে আমরা কি বুঝি। তুল্যরোধ বলতে আমরা জেনারেলি যেটা বুঝি যে একটা সার্কিট যেখানে অনেকগুলো রোধ দেওয়া থাকবে, এই অনেকগুলো রোধকে আমরা একটা রোধে কনভার্ট করব। এখানে দুটো শর্ত থাকে। যে প্রথম শর্তটাই হচ্ছে যে ওই যে মেইন সার্কিট, সেই মেইন সার্কিটের কোনো কারেন্টের পরিবর্তন হইতে পারবে না। মেইন সার্কিটে যে মেইন কারেন্ট থাকে সেটা পরিবর্তন হইতে পারবে না। আর দ্বিতীয় যে শর্তটা থাকে সেটা হচ্ছে আমার ওই মেইন সার্কিটে যে টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স বা প্রান্তীয় বিভব পার্থক্য সেটাকে সেম হইতে হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে করে তুল্যরোধ নির্ণয় করে থাকি? তুল্যরোধ নির্ণয় করার জন্য অনেক অ্যাপ্রোচ আছে, তার মধ্যে সবচাইতে বহুল ব্যবহৃত অ্যাপ্রোচ হচ্ছে ওহমস ল, বা যেটা আমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় বলে থাকি সেটা। এক্ষেত্রে আমরা কি করি যে অনেকগুলো রোধের মধ্যে কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে এগুলাকে আগে বের করে নিই, দেন আমি তুল্যরোধ নির্ণয় করি। কিন্তু যদি এরকম যে এই রোধগুলা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে এটা আমরা বুঝতে পারতেছি না, দেন আমরা কিভাবে অ্যাপ্রোচ নিব, কিভাবে করে তুল্যরোধ নির্ণয় করব। আজকে এরকম একটা সার্কিট দেখব। দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে, এই সার্কিটটাকে আমরা বলতেছি একটি কিউব সার্কিট। এখন কোশ্চেনে বলা আছে যে এই কিউব সার্কিটের যে 12টা বাহু, এই 12টা বাহুতে আর প্রত্যেকটা বাহুতেই রোধ লাগানো আছে, আর প্রত্যেকটা রোধের মান সেম। এটা হচ্ছে আমার আর। দেখো এখানে 12টা বাহু, এই 12টা বাহুর প্রত্যেকটা রোধ হচ্ছে আমার আর। এখন কোশ্চেন করছে যে এই কিউব সার্কিটের যে বিপরীত যে প্রান্ত, এ প্রান্ত আর এই বি প্রান্ত, এদের মধ্যবর্তী তুল্যরোধ কত, এটা আমার জানতে চাইছে। এখন এটা কিভাবে করব? এটা যদি তুমি সাধারণ দৃষ্টিতে একটু কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরাল আছে এটা আইডেন্টিফাই করতে চাও, দেখো পারবা না যে কোনটা শ্রেণীতে আছে, এটার সাথে এটা কি শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে, এটা বের করতে পারবা না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করে এই সার্কিটের তুল্যরোধ নির্ণয় করব? এর জন্য আমি এক্ষেত্রে যেটা আজকে ইউজ করব এটা হচ্ছে কেভিএল। এই সার্কিটটা অনেকভাবেই সলভ করা যায়, তার মধ্যে আজকে আমি কেভিএল ইউজ করে এই সার্কিটটাকে সলভ করব, অর্থাৎ এই সার্কিটের তুল্যরোধ নির্ণয় করব। এখন দেখো যে কেভিএল আমার ইউজ করতে আমার কতগুলো আমার ক্রাইটেরিয়া আগে ফুলফিল করতে হয়। কেভিএল ইউজ করার জন্য ফার্স্টেই যেটাকে আমার আগে বের করতে হবে, এই প্রত্যেকটা যে রোধ আছে, যে আর মানে যে রোধগুলো আছে, এই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে বের করে নিতে হবে। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই আর মানে যে রোধ আছে 12টা, এই আর মানে রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে বের করে দিব। এর জন্য যেটা করব, যেখানে যে এ আর বি টার্মিনালটা আছে এর মাঝে আমি একটা সোর্স লাগাই না। কারেন্টটা আমি একটা সোর্স লাগাই নিলাম এই এ আর বি টার্মিনালের মাঝে। এই সোর্সটার পরিচালক শক্তি হচ্ছে আমার ই, আর এখান থেকে আমার আই পরিমাণের কারেন্ট জেনারেট হচ্ছে। আচ্ছা, এখন কি করব? দেখো এখানে আমার 8টা নোড আছে, এই কিউব সার্কিটে 8টা নোড আছে, এই 8টা নোডের নামকরণ করব। এর মধ্যে অলরেডি 2টা নোডের নামকরণ করা আছে, এই নোডটা হচ্ছে আমার এ আর এই নোডটা হচ্ছে আর বি। সো বাকি 6টা যেটা আছে এদের নামকরণ করবো। তো এই নোডটার নাম দিচ্ছি আমি সি, এই নোডের নাম দিচ্ছি টি, এই নোডটা হচ্ছে আমার ই, এই নোডটি বলতেছি এফ, এটা হচ্ছে আমার জি, এটা হচ্ছে এইচ। সো দেখো আমার 8টা নোডের নামকরণ করা ডান। এখন যেটা করব, দেখো এখানে ই থেকে আই পরিমাণ কারেন্ট বের হচ্ছে, বের হয়ে কারেন্টটা কোথায় আসতেছে? এ নোডে। এ নোডে আসার পর এ দেখতেছে এর সামনে 3টা রাস্তা, একটা হচ্ছে আমার এসি, একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এফ। এই 3টা রাস্তাকে আমি এই 3টে শাখাও বলতে পারি অথবা 3টা ব্রাঞ্চ বলতে পারি। এখন দেখো এই এসি ব্রাঞ্চের মধ্যে রোধ হচ্ছে আমার আর, এই ব্রাঞ্চের মধ্যে রোধ হচ্ছে আর, এফ ব্রাঞ্চের মধ্যে রোধ হচ্ছে আর। অর্থাৎ 3টা ব্রাঞ্চের রোধ আমার সেম। যেহেতু 3টা ব্রাঞ্চের মধ্যে আমার রোধ সেম, তাই কি বলতে পারি যে এক্ষেত্রে এই 3টা ব্রাঞ্চের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটাও সেম হবে। অর্থাৎ এক্ষেত্রে কি পরিমাণ কারেন্ট যাবে, এই যে আই কারেন্টটা এই বিন্দুতে আসবে, এসে আরেক আই কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আই বাই থ্রি আকারে এসি দিয়ে যাবে, এই দিয়েও যাবে, কিভাবে এফ এর মধ্যে দিয়ে আই বাই থ্রি আকারে যাবে। অর্থাৎ কি হইল যে এই আই কারেন্টটা এই বিন্দু থেকে এসে এসি এসি ব্রাঞ্চের মধ্য দিয়ে আই বাই থ্রি আকারে, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে আই বাই থ্রি আকারে, আর এফ ব্রাঞ্চের মধ্য দিয়ে আই বাই থ্রি আকারে যথাক্রমে সিই আর এফ বিন্দুতে প্রবেশ করবে। এখন দেখো সেই এ বিন্দু থেকে আই বাই থ্রি কারেন্টটা সি বিন্দুতে আসার পর কি দেখতেছে যে এর সামনে আবার 2টা রাস্তা, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে সিএইচ। যেহেতু এই দেখো 2টা ব্রাঞ্চের মধ্যে আবার রোধগুলো কিন্তু সেম, এই সিডি ব্রাঞ্চের রোধ হচ্ছে আর, এই সিএইচ ব্রাঞ্চের রোধ হচ্ছে আবার আর। যেহেতু এই 2টা ব্রাঞ্চের রোধ সেম, তাই কি বলতে পারি যে সিডি আর সিএইচ এর মধ্যে দিয়েও কারেন্টটার সেম হবে বা কারেন্টের পরিমাণ সমান হবে। এক্ষেত্রে কি হবে, এই আই বাই থ্রি কারেন্টটা 2 ভাগে ভাগ হয়ে
সি থেকে ডি বিন্দুতে আর সি থেকে এইচ বিন্দুতে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে সিডি ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I/6, একইভাবে সিএইচ ব্রাঞ্চের মধ্যে দিয়েও কারেন্টটা হচ্ছে আমার I/6। আচ্ছা, এখন আসি এফ বিন্দুতে। এফ বিন্দুতে যদি খেয়াল করো, এক্ষেত্রে কি হচ্ছে যে এ বিন্দু থেকে I/3 কারেন্ট আসতেছে, আসার পর কি দেখতেছে যে এর সামনে আবার দুইটা রাস্তা, একটা হচ্ছে আমার FH, একটা হচ্ছে আমার FG। আচ্ছা, যেহেতু এই FH ব্রাঞ্চের রোধ আর, FG ব্রাঞ্চেরও রোধ আর, অর্থাৎ দুইটা রোধ সেম, তাহলে কি হবে এই I/3 কারেন্টটা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ FH ব্রাঞ্চের মধ্যে দিয়েও কারেন্টের পরিমাণ হবে I/6, একইভাবে FG ব্রাঞ্চের মধ্যে দিয়েও কারেন্টের পরিমাণ হবে I/6। এখন আসি যে আমার এই এইচ নোডের ক্ষেত্রে, এই এইচ নোডের ক্ষেত্রে খেয়াল করো যে ক্ষেত্রে আমার এফ বিন্দু থেকে কারেন্ট আসতেছে I/6, একইভাবে সি বিন্দু থেকে কারেন্ট আসতেছে I/6। সো I/6 প্লাস I/6 বা I/3 আকারে এই এইচ বিন্দু থেকে আমার বি বিন্দুতে কারেন্টটা যাবে। সো এই ক্ষেত্রে আমার কারেন্ট হবে I/3। একইভাবে যদি ডি বিন্দুতে খেয়াল করো, আচ্ছা তার আগে দেখো ই বিন্দুর ক্ষেত্রে দেখে নিই। যে ক্ষেত্রে ই বিন্দুতে দেখো যে এই বিন্দু থেকে I/3 কারেন্ট আসতেছে, আসার পর কি আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ইডি, একটা হচ্ছে আমার ইজি। এক্ষেত্রে ইডি ব্রাঞ্চের রোধ হচ্ছে আর, একইভাবে ইজি ব্রাঞ্চের রোধ হচ্ছে আর। যেহেতু দুইটা রোধ সেম, তাহলে এক্ষেত্রে কি হবে যে দুইটা কারেন্ট ভাগ হয়ে I/6 আর I/6 আকারে যথাক্রমে ডি বিন্দু আর জি বিন্দুতে যাবে। এখন যদি আমি ডি বিন্দুর ক্ষেত্রে খেয়াল করি, দেখো যে ডি বিন্দুর ক্ষেত্রে যদি দেখো যে সি থেকে এক্ষেত্রে আমার I/6 কারেন্ট আসতেছে, আর ই থেকেও I/6 কারেন্ট আসতেছে, এসে কি হবে দুইটা কারেন্ট যুক্ত হবে, যুক্ত হয়ে I/3 আকারে ডি বিন্দুতে এসে এই বি বিন্দুতে প্রবেশ করবে। সো এই ক্ষেত্রে কারেন্ট হবে I/3। একইভাবে যদি আমি এক্ষেত্রে এই জি বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে দেখো যে জি বিন্দুর ক্ষেত্রে যদি দেখো তাহলে দেখতে এরকম হবে যে এফ থেকে আমার I/6 কারেন্ট আসতেছে, একইভাবে আমার ই বিন্দু থেকেও I/6 কারেন্ট আসতেছে। সো I/6 প্লাস I/6 বা I/3 আকারে এই জি বিন্দুতে এসে পৌঁছাবে, এবং জি বিন্দুতে আসার পর এই I/3 কারেন্টটা বি বিন্দুতে এসে পৌঁছাবে। এখন যদি বি বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে কি দেখবা এই বি বিন্দুতে তোমার জি বিন্দু থেকে I/3 কারেন্ট আসতেছে, এইচ থেকে I/3 কারেন্ট আসতেছে, আর ডি থেকে I/3 কারেন্ট আসতেছে। অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের পরিমাণ কত I/3 প্লাস I/3 প্লাস I/3 বা আই। তাহলে এই ক্ষেত্রে বি বিন্দুতে আমার আই কারেন্ট হিসেবে প্রবেশ করবে, এবং এই আই কারেন্টটাই আমার কি সোর্সের মধ্যে গিয়ে ব্যাক করবে। মানে দেখো মোটামুটি আমার এই সবগুলো যে রোধ ছিল 12টা রোধ, এই 12টা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে এটা আমরা বের করে ফেলছি। এখন সেকেন্ড কাজ হচ্ছে যে এই রোধের অ্যাক্রসে প্লাস মাইনাস নির্ণয় করা। আচ্ছা, এখন আমরা জানি যে কারেন্ট একটা রোধের যে প্রান্ত দিয়ে প্রবেশ করে সেই প্রান্তটা হয় কি পজিটিভ, আর যে প্রান্ত দিয়ে বের হয়ে যায় ওটা হয় নেগেটিভ। আর সোর্সের ক্ষেত্রে নিয়মটা কি, যে সোর্সের যে বড় প্রান্তটা বা বড় টার্মিনাল সেটা হচ্ছে পজিটিভ, আর ছোট টার্মিনালটা হচ্ছে নেগেটিভ। সো এক্ষেত্রে দেখো এই রোধের ক্ষেত্রে যদি বলি, তাহলে কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, সো এটা হচ্ছে আমার পজিটিভ, বিপরীত দিকটা হচ্ছে নেগেটিভ। এই রোধের ক্ষেত্রে যদি খেয়াল করো, তাহলে কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, সো এটা হচ্ছে আমার পজিটিভ, বিপরীতটা নেগেটিভ। একইভাবে এই রোধের ক্ষেত্রে যদি খেয়াল করো, তাহলে কি কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, সো এটা হচ্ছে আমার পজিটিভ, বিপরীতটা নেগেটিভ। আর এক্ষেত্রে আমার সোর্সের ক্ষেত্রে যদি খেয়াল করি, তাহলে কি বড় প্রান্তটা পজিটিভ আর ছোটটা হচ্ছে আমার গিয়ে নেগেটিভ। আচ্ছা, এখন মোটামুটি সব শেষ। এখন লাস্ট যেই কাজটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা আমি লুপ ধরবো। এটা হইতে পারে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার যেটা সুবিধা। একটা লুপ ধরে আমি জাস্ট কেভিএল অ্যাপ্লাই করব। আমি এখানে ক্লকওয়াইজ ধরে নিচ্ছি, তুমি যদি চাও অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো, অসুবিধা। সো এখানে আমি একটা ক্লকওয়াইজ লুপ ধরে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমার সেই ক্লকওয়াইজ লুপটা। এই লুপের নাম কি দিব, যে ACDBA, ACDBA ক্লকওয়াইজ লুপ। সো আমি লিখতে পারি যে ACDBA লুপে কেভিএল অ্যাপ্লাই করি। ACDBA লুপে কেভিএল অ্যাপ্লাই করে। আচ্ছা, ফার্স্টেই দেবো, ফার্স্টে কি আমার ব্যাটারি বা এই সোর্সের নেগেটিভ প্রান্তটাকে হিট করতেছে। সো এক্ষেত্রে এটা কি হবে মাইনাস, আর এই তড়িৎচালক শক্তি কত ই, সো মাইনাস ই। এবার আসো যে ফার্স্টে কি করতেছে, এই রোধের পজিটিভ প্রান্তকে হিট করতেছে, সো প্লাস আই ইন্টু আর। আই মানে কত, যে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত I/3, আর এই রোধের মান কত আর, সো I/3 ইন্টু আর। আচ্ছা, এবার আসি এই রোধের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো এই যে এভাবে করে লুপটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আবার এই রোধে এসে ফার্স্টে কি করবে, পজিটিভ প্রান্তকে আঘাত করবে। সো প্লাস
আর এখানে কারেন্ট কত I/6 আর রোধ হচ্ছে R, সো I/6 ইন্টু R। আবার এই যে যাচ্ছে যাতে এটা কি ফার্স্টে পজিটিভকে আঘাত করতেছে, সো প্লাস। এক্ষেত্রে কারেন্ট কত I/3 আর রোধ হচ্ছে R, সো I/3 ইন্টু R। আর কোনো কিছু নাই, সো ইকুয়ালটা হবে 0। আমি যদি ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে এইভাবে লিখতে পারবো যে E ইকুয়াল টু 5R ডিভাইডেড বাই 6 ইন্টু I। জাস্ট যোগ বিয়োগ করে নিচ্ছি আর কিছু না। সো এটাকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ডিনোট করছি। এখন দেখো এখানে কি আমরা 12টা রোধ আছে না, এই 12টা রোধের কি আমি তুল্য রোধ নির্ণয় করতেছি। তুল্য রোধ মানে কি, এই 12টা রোধকে আমি কি করব, একটা রোধে কনভার্ট করব, কিন্তু শর্ত দুইটা থাকবে। শর্তটা কি, যে আবার যে এই তড়িৎচালক শক্তি ই, এইটার কোনো পরিবর্তন হইতে পারবে না। আই এর মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে আই কারেন্ট, মেইন কারেন্ট যে আই, এটার কোনো পরিবর্তন হইতে পারবে না। সো আমি এই সার্কিটটাকে রিড্র করে এইভাবে আঁকতে পারি না। দেখো এক্ষেত্রে আমি এই 12টা রোধের পরিবর্তে একটা রোধ দ্বারা রিপ্লেস করছি Req, এই Req রোধটা। আর এখানে দেখো যে আমার তড়িৎচালক শক্তি ই আছে, আর এই রোধ দিয়ে কি আই পরিমাণ কারেন্ট বের হচ্ছে। মানে আমার তড়িৎচালক শক্তিরও কোনো পরিবর্তন হয়নি বা মেইল কারেন্টেরও কোনো পরিবর্তন হয়নি। আর এখানে আমার যে তুল্য রোধ, এটা হচ্ছে গিয়ে আমার Req। তাহলে কি আমি এই সার্কিটটাকে এভাবেও রিড্র করতে পারি। এখন এই সার্কিটটা থেকে আমি কি লিখতে পারি, যে ই ইকুয়াল টু আই ইন্টু Req। এটা লেখা যায় তো ইকুয়াল টু আই আর আমরা জানি, এখানে আর মানে কি Req, সো ইকুয়াল টু কি আই ইন্টু Req। সো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দ্বারা ডিনোট করতেছি। আচ্ছা এখন দেখো যে 1 নম্বর ইকুয়েশন থেকে আমি কি পাইছি, ইকুয়াল টু আই বার ডিভাইডেড বাই 6 ইন্টু আই। আর 2 নম্বর ইকুয়েশন থেকে পাইছি ইকুয়াল টু আই ইন্টু Req। মানে দুইটা ইকুয়েশনকে যদি আমি তুলনা করি তাহলে দেখো বাম দিকটা কিন্তু সেম, বাম পক্ষ কি দুই পাশেরই ই, আর ডান পক্ষ তাহলে কি সেম হইতে হবে না। তাহলে আমি কি লিখতে পারি, যে 1 ও 2 তুলনা করে কি লিখতে পারি, যে আর আই ইন্টু Req ইকুয়াল টু কি 5R ডিভাইডেড বাই 6 ইন্টু আই। তাহলে কি আই ইন্টু Req ইকুয়াল টু 5R ডিভাইডেড বাই 6 ইন্টু। এখন দেখো যে উভয় পক্ষ থেকে যদি আই ক্যান্সেল আউট করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, যে Req ইকুয়াল টু 5R ডিভাইডেড বাই 6 ইন্টু 5R ডিভাইডেড বাই 6। তাহলে কি আমার Req বা আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ দাঁড়াচ্ছে 5R ডিভাইডেড বাই 6। এইটা হচ্ছে আমার সেই এক্সপেক্টেড রেজাল্ট। আশা করি বুঝতে পারছো এই সার্কিটটা এই কারণে নেয়া, যে কিভাবে করে আমি KVL ব্যবহার করে একটা সার্কিটের তুল্য রোধ বের করতে পারি, এই জন্য এই সার্কিটটাকে বেছে নেয়া। আর এরকম যদি আরো ভিডিও পেতে চাও ফলো করতে পারো দমো একাডেমি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।